আপনি পদত্যাগ করলেন কেন স্যার? প্রেক্ষাপটটা হচ্ছে আমরা তো এসেছিলাম একটা খুব বিশেষ ধরনের পরিস্থিতিতে, একটা ক্রান্তিকালীন সময়। বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ অচল অবস্থায় ছিল। আমার জন্য এটি ছিল মূলত একটি উদ্ধারকারী মিশন, স্যালভেজ অপারেশন, এবং এটাকে কোনো সময় আমি নিয়মিত চাকরি মনে করিনি। আমার যে নিয়োগপত্র তাতেও সাময়িকভাবে কথাটি লেখা ছিল। তা আমি সবাইকে নিয়ে চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়কে একটা অচল অবস্থা থেকে একটা পর্যায়ে নিয়ে আসা। এখন বিশ্ববিদ্যালয় বিভিন্ন মাপকাঠিতে মোটামুটি ভালো অবস্থায় আছে, তাই মনে করেছি যে আমার এই দায়িত্ব এখন শেষ হয়েছে। জি, আপনি যখন শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগ দিলেন, উনি কি আপনাকে থাকতে বলেছেন না কি বলেছেন? ওনার সাথে আমার দুবার দেখা হয়েছে। প্রথমবার সৌজন্য সাক্ষাৎকারের জন্য আমরা গিয়েছি ওনার আসার পরে, হ্যাঁ। দ্বিতীয়বারেও তিনি খুব স্পষ্টভাবে আমাকে বলেছেন যে আমি কি আমার মন পরিবর্তন করেছি কিনা। আমার দুটো প্রশ্ন, প্রথম দুটো বাক্যই ছিল এটা। একটা ছিল যে আপনাকে খুশি হলাম নিশ্চয়, আপনি কি মন পরিবর্তন করেছেন কিনা। তা আমি বললাম যে আমি তো এটা আসলে দীর্ঘদিনের একটা পরিকল্পনার অংশ, কিন্তু আমি কোনো মতেই চাই না বিশ্ববিদ্যালয়ে কোনো হঠাৎ করে কোনো শূন্যতা হোক। সুতরাং আমি আপনাদের সাথে আপনাদের মাধ্যমেই একটা সমঝোতার মধ্যেই যা করা করবো, কিন্তু আমি মন পরিবর্তন করিনি। এই যে প্রায় 16, 17, 18 মাস আপনি দায়িত্ব পালন করলেন, কোন তিনটা কাজ আপনি সবচেয়ে ভালো বলে আপনি আপনার বিবেচনায় আপনি মনে করেন? একটা অতৃপ্তিবোধ তো থাকেই, তার মধ্যেও যদি আমরা বড় মাপে বলি, একটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো মোটামুটি সংহত হয়েছে। তার সবচাইতে বড় উদাহরণ হচ্ছে আমাদের হল সংসদ এবং ডাকসু। আর আরেকটু ছোট পরিসরে দৈনন্দিন উদাহরণ হচ্ছে আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট টিম বলে যে কাঠামোটি আমরা এখন তৈরি করেছি সিন্ডিকেট কর্তৃক একটু, যে ভিসির ক্ষমতা ডিসেন্ট্রালাইজ করে দেওয়া। এখন ভিসি ইচ্ছা করলেই সব ক্ষমতার কুক্ষিগত করতে পারবেন না, তাকে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের মধ্য দিয়ে এই কাজটা করতে হবে। এই প্রথাটা বিশ্ববিদ্যালয়ে একদম নতুন করে আমরা শুরু করেছি। আইনগত ভিত্তি আছে এটা? জি আছে, আমরা সিন্ডিকেট কর্তৃক একদম অ্যাপ্রুভ করিয়ে নিয়েছি এটা, এবং এখন সামনে সিনেটে গেলেই এটা পাকাপোক্ত হয়ে যাবে। অলরেডি সিনেটের অ্যাপ্রুভাল, সিন্ডিকেটের ক্লিয়ার অ্যাপ্রুভাল আছে, এবং এটা উদ্দেশ্যটা হচ্ছে পার্টিসিপেটরি ডিসেন্ট্রালাইজ মেকানিজম চালু করা, যাতে ভিসির ক্ষমতা একচ্ছত্র না হয়, সেটা নিশ্চিত করাই সেটি কাজ। এবং এর সাথে দ্বিতীয় যেটা কথা, গণতন্ত্রের পথে দুটো উদাহরণ দিলাম। আর দ্বিতীয় যেটা হয়েছে যে আমরা এত রকম সীমাবদ্ধতার মধ্যেও আমাদের যে চমৎকার কিছু গবেষক আছেন তাদেরকে আমরা উৎসাহিত করতে পারছি, এবং তার কিছু ফলাফল আমরা আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে এখন পাচ্ছি। র্যাঙ্কিং শুধুমাত্র র্যাঙ্কিংকে দিয়ে একটা বিশ্ববিদ্যালয়কে বিবেচনা করা যায় না, কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডে তার তো একটা স্বীকৃতির বিষয় অবশ্যই র্যাঙ্কিংয়ের মাধ্যমে আছে। আমাদের যে মূল অর্জনটা মনে করি সেটি হচ্ছে যে আমাদের যে চমৎকার কিছু গবেষক আছেন তাদেরকে আমরা এখন প্রিসাইসলি আইডেন্টিফাই করেছি, এবং দল মতের ঊর্ধ্বে উঠে তাদেরকে আমরা সর্বত্র সহযোগিতা দিয়ে তাদের কারণেই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে আসলে তুলনামূলকভাবে ভালো করছে। আমাদের টাইমস হায়ার এডুকেশন অনুযায়ী প্রায় 200 ধাপ অগ্রগতি হয়েছে, এবং আমরা এখন স্ট্যানফোর্ডে, যেটি খুব আমাদের একটি গর্বের বিষয়, যে 2% সায়েন্টিস্টের তালিকাতে আমাদের আমাদের সায়েন্স এবং অ্যাফিলিয়েটেড ডিসিপ্লিনের প্রায় 32 জন গবেষক, শিক্ষক গবেষক এই লিস্টে আমাদের আছে। এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। আর তৃতীয় যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটি হলো যে আমাদের ওভারঅল একটা নিবর্তনমূলক সংস্কৃতি বলতে যে বিষয়টা ছিল, যে হলের গণরুম, একটা সার্বক্ষণিক ভীতিকর পরিবেশ, সেটি অনেকটা কাটিয়ে ওঠা গেছে। হলগুলোতে আপনি এখন যদি জিজ্ঞেস করেন যে 235 নম্বর রুম মহসিন হলে কে থাকে, আপনাকে হল প্রশাসন বলে দিতে পারবে, কারণ তারাই দিয়েছে। প্রথমবারের মতো ফার্স্ট ইয়ারের আমাদের শিক্ষার্থীরা সিট পাচ্ছে। মেয়েদের ক্ষেত্রে এখনও পুরোপুরি ব্যবস্থা করতে পারিনি, বেশ কিছু হয়েছে। যেগুলো বাকি আছে তার জন্য আমরা একটা ছোটো ভাতার ব্যবস্থা করেছি, খুব আপৎকালীন পরিস্থিতি যাতে তাদেরকে 3000 টাকা করে একটা মাসিক ভাতা দিচ্ছি যদি তাকে থাকার জায়গা দিতে না পারি। এগুলি খুবই ছোট ছোট উদ্যোগ, কিন্তু এগুলো সার্বিকভাবে একটা জানান দিচ্ছে বিশ্ববিদ্যালয়কে যে আমরা সবাই মিলে এখন কাজ করছি, ভয়ের সংস্কৃতিটুকু অনেকটা কমে এসছে। এই তিনটি যদি উল্লেখ করি। আমরা অতীতে ব্যর্থতার কথা স্বীকার করতে দেখি নাই, তো আপনি কি নিজের কোনো ব্যর্থতা দেখেন কিনা যে আপনি যা করতে পারেন? জি, জি। আমি বেশিরভাগ ক্ষেত্রে একটু বাগাড়ম্বর এড়িয়ে চলা মানুষ, আমাকে যারা চেনেন কাছ থেকে। তো ব্যর্থতা তো অনেকই আছে। একটা হচ্ছে যতটুক আমার রিসার্চের ক্ষেত্রে সময় দেওয়ার বিষয় ছিল অতটুকু আমি আসলে দিতে পারিনি। আমার একটা বড় সময় চলে গেছে আপৎকালীন পরিস্থিতি মোকাবেলা করতে,
রাস্তায় নেমে পরিস্থিতি সামাল দেয়া, ষাটকলের সংক্রান্ত জটিলতা, বিভিন্ন রকম রাজনৈতিক কর্মকাণ্ড, এই দলীয় রাজনৈতিক সোজা ভাষায় উৎপাত যদি আরেকটু কম থাকতো, আমরা হয়তো আরেকটু বেশি সময় দিতে পারতাম মোর একাডেমিক কাজে। ওটাতে আমার কিছু আফসোস আছে। জি, সব জায়গায় দলীয় প্রশাসন বসবে এবং বিশ্ববিদ্যালয়েও দলীয় ভিসি নিয়োগ করার সুযোগ দেওয়ার জন্য আপনি দলে সরে গেলেন। আমার জন্য প্রথম যেটা বিষয়, এটা পরিষ্কার, আমার কাছে মনে হয়েছে যে আমি যে নির্দিষ্ট পরিপ্রেক্ষিতে দায়িত্বটা নিয়েছিলাম সেই পরিস্থিতি উত্তরণ হয়েছে। এখন যদি আমি পদ আঁকড়ে থাকি, এটি চাকরি করা হবে। আমি এসছি কি স্যালভেজ অপারেশনে, চাকরি করতে না। আমার চাকরি হচ্ছে শিক্ষকতা, আমি এটাতে ফেরত যেতে চাই। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি এটি মনে করি বাংলাদেশের বাস্তবতাতে রাজনৈতিক সরকারগুলোর কিছু নিজস্ব একরকম চিন্তাধারা থাকে। এর মধ্যে অনেক শুভ চিন্তাও আছে, অনেক ভালো চিন্তাও আছে, কিন্তু তাদেরকে তাদের মতো করে কাজ করতে দেওয়ার একটা বিষয় এখানে আছে। তো আমি মনে করেছি যে আমি যদি সরে দাঁড়াই, তাহলে তারা তাদের মতো করে জিনিসটা সাজিয়ে নিতে পারবেন, কিন্তু আমি সবসময় স্ট্যান্ড বাই আছি। যদি তারা মনে করেন যে কোনো সময়, যে কোনো দায়িত্বে যদি মনে করেন যে আমাকে দিয়ে কোনো উপকার হবে বিশ্ববিদ্যালয়ের দেশে, আমি সেটার জন্য সবসময় প্রস্তুত। লাঠি হাতে হকার উচ্ছেদ, ছাত্র শিশুদেরকে কাম ধরে উদ্বোস করানো, একটা নতুন ধরনের মাস্তানি দেখতে, তো সেটা নিয়ে আপনি কি বলবেন? এটা কি সমর্থনযোগ্য বা বিশ্ববিদ্যালয়ে কি বলা হয়? প্রথম কথা হচ্ছে, আমরা একটা নতুন একটা আবহ তৈরি হয়েছে যেখানে তুলনামূলকভাবে শিক্ষার্থীদের এম্পাওয়ারমেন্ট হয়েছে, এবং বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত অংশীজনদের অনেকেরই, শিক্ষকদেরও অনেক মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে। সার্বিকভাবে দেশের পরিস্থিতি দেখুন, এখন যেসব কথাবার্তা আপনি সামাজিক মাধ্যমে বলতে পারবেন, সেটি আমাদের স্মরণকালে কখনো এই মাপের স্বাধীনতা, কোনো কোনো ক্ষেত্রে এটি অনেক ক্ষেত্রে অযৌক্তিক ব্যবহারও হচ্ছে, কিন্তু হচ্ছে, স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারছে। এই স্বাধীনতার মাত্রা সাথে আমাদের যে সার্বিক এই ক্যাম্পাসের নিরাপত্তাজনিত যে একটা সবসময় একটা ভীতি থেকে যায় আমাদের, যে এই আমাদের অলমোস্ট এই 600 একর জায়গাতে আমরা কিভাবে, এখন আমাদের এফেক্টিভ নিয়ন্ত্রণে আছে 300 একরের মতো, কিন্তু এই বিষয়গুলোতে একটা বহিরাগত ভেতরে তাদেরও এটি একটি জনপরিষদ, মানুষের এখানে আসার অধিকার আছে। আবার আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তাটাও একটি প্রাথমিক আমাদের বিবেচনায় থাকার বিষয়। সুতরাং এর মধ্যে একটি সমন্বয় করতে যেয়ে অনেক ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আমাদের ওভারস্টেপিং হয়েছে, কিন্তু এটি মূল উদ্দেশ্য হচ্ছে শৃঙ্খলা এবং শান্তি বজিয়ে রাখা, যেটি বহু কষ্টের বিনিময়ে, বহু ত্যাগের বিনিময়ে আমরা এই পরিবেশটা পেয়েছি। তাতে মানুষের মধ্যে একরকম উদ্দীপনা আছে, একরকম জিল আছে, তাতে কোনো কোনো ক্ষেত্রে হয়তো অনিয়ন্ত্রিত প্রকাশ হয়েছে। সেটি নিয়ে তো আমরা সবসময় সাথে সাথে আলাপ করেছি, চেষ্টা করেছি সেটাকে আবার নিয়ন্ত্রণের মধ্যে আনতে। নিশ্চয়ই কিছু ওভারস্টেপিং হয়েছে, কিন্তু এটার মূল উদ্দেশ্য যদি বিবেচনা করেন, সেই মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের এই নতুন পাওয়া যে তুলনামূলকভাবে একটা স্বাধীন এবং শান্তিপূর্ণ পরিবেশ, সেটিকে ধরে রাখার যে একটা ব্যাকুলতা, ধরে রাখার যে একটা তীব্র বাসনা, সেটি উদ্দেশ্যটা ভালো, তাতে হয়তো কোনো কোনো ক্ষেত্রে ওভারস্টেপিং হয়েছে। ওভারস্টিপিং সম্পর্কে স্যার আপনি বলছেন যে না, এটা উদ্দেশ্য নিয়ে বললেন, কিন্তু ওভারস্টিপিং গুলো নিয়ে আসলে পরবর্তীতে কি ব্যবস্থা বা কি সুস্পষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিসিপ্লিনারি কমিটি করা হয়েছে। কমিটির মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই আইনগত প্রসেসগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আগে মেনে চলিনি। না চলার কারণে আমরা আইনি যে ফলাফলটা দিয়েছি, সেটি কোনো সময় মামলার ফলাফল হতে পারে, কোনো সময় এটা আদালতে গিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় আইনি দুর্বলতার কারণে হেরে যায়। আমরা যেটি করেছি যে যখনই কোনো আইনি পথে গিয়েছি, সেগুলোকে প্রসেস মেনে চলেছি। এই ধরনের ক্ষেত্রে যখন কোনো অভিযোগ এসছে, এটি প্রাথমিকভাবে প্রক্টোরিয়াল অফিস একটা প্রাথমিক মূল্যায়ন করে। তারপরে একটা কমিটি, যদি গ্রেভিটি থাকে, কমিটি গঠিত হয়। কমিটি গঠনের জন্য একটা সিনিয়র ম্যানেজমেন্ট টিমে আসে, একটা কমিটি গঠিত হয়। আইনের একজন অধ্যাপক থাকেন, টিপিক্যালি প্রক্টোরিয়াল বডির একজন সদস্য থাকেন, এবং আমরা কমপক্ষে আরেকজন অধ্যাপক রাখি। এর সাথে সংশ্লিষ্ট শাখার যিনি প্রধান, যে ডেপুটি রেজিস্ট্রার, তিনি থাকেন। এনারা প্রথম পরিস্থিতিটা দেখেন, দেখে একটা মূল্যায়ন করেন। মূল্যায়ন করার পরে অভিযুক্তের কথা শুনেন, তারপর অভিযোগকারীর কথা শুনেন, বড় পরিসরে আলোচনা প্রয়োজন হলে সেটা করেন। করার পরে সেটা ডিসিপ্লিনারি বোর্ডে যায়। ডিসিপ্লিনারি বোর্ড ফুল স্কেল আলোচনা করে। ডিসিপ্লিনারি বোর্ডের পর এটি
সিন্ডিকেটে যায়। সিন্ডিকেট তখন আইনি পথটা বিবেচনা করে সিদ্ধান্ত নেয় এটিকে আইনের হাতে ছেড়ে দেওয়া হবে না এখানেই বিচার হবে। তা আমাদের অন্তত দুটা ক্ষেত্রে আমার পরিষ্কার মনে আছে যে এটা আমরা সিন্ডিকেট পর্যন্ত পৌঁছেছি, এবং সিন্ডিকেট একটার ক্ষেত্রে এটা ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার জন্য অলরেডি সরাসরি পারমিশন দিয়েছে। আমি এক্স্যাক্ট আপনাকে দেখে বলতে হবে এটা। একটা কেস ছিল যেখানে আমাদের যদি আমার মনে পড়ে যেটা আপনি উল্লেখ করছিলেন যে আমাদের কিছু কিছু কিশোরদের, হ্যাঁ, শিশু কিশোরদের সাথে আচরণগত একটা বিষয় ছিল, সেটি আমরা ডিসিপ্লিনারি বোর্ড প্রাথমিক সত্যতা পাওয়ার পরে পরে এটা সিন্ডিকেটে গেছে। দলীয় শিক্ষক নিয়োগ বন্ধ করা, যোগ্য শিক্ষকদের নিয়োগ দেয়া, পড়াশোনার মান উন্নয়ন, এইসব বিষয়ে কাজ করতে। আচ্ছা, যেটি বলছি যে বেশ কিছু কাজ হয়েছে, আবার অতৃপ্ত আছে। র্যাঙ্কিংয়ে ভালো করার একটা প্রধান কারণ কিন্তু এটা যে আমরা সিস্টেম্যাটিকলি একদম কমিটি করে পুঙ্খানুপুঙ্খ বিচার বিবেচনা করে কিছু ক্ষেত্রে আমরা হাত দিই, সবগুলোতে পারিনি। একটা হচ্ছে একাডেমি ইন্ডাস্ট্রি কোলাবোরেশন বাড়ানোর যে চেষ্টা, সেটি আমরা সুস্পষ্ট পদক্ষেপ নিয়েছি। এই মুহূর্তে 13টি প্রকল্প চলছে ইন্ডাস্ট্রির সাথে আমাদের শক্তিশালী করবার জন্য। র্যাঙ্কিংয়ের কারণে আমাদের আন্তর্জাতিক কোলাবোরেশনের মাত্রা বাড়িয়েছে। আমাদের সাম্প্রতিক সময়ে, আমি সাধারণত বাগাড়ম্বর করি না, যা বলছি বিদেশে নিয়ে বলছি, সাম্প্রতিক সময়ে আমাদের সর্বোচ্চ সংখ্যক রিসার্চ প্রজেক্ট এখন চলছে, এবং রিসার্চ প্রজেক্টের অনুমোদনের জন্য আমরা ব্যুরোক্রেসি শূন্য করে ফেলেছি। যে কোনো কেউ প্রজেক্ট ডকুমেন্টেশন তৈরি করার পরে সরাসরি ভাইস চ্যান্সেলরের কাছে আসেন, আমাদের উন্মুক্ত দরজা পলিসি, যে ওপেন ডোর পলিসি ফলো করি, যে কোনো কেউ যে কোনো সময় আসতে পারেন। আমরা প্রথম তাকে সর্বোচ্চ সহযোগিতা করি, ফ্যাসিলিটেশন করি, প্রকল্প যাতে জমা দিতে পারেন। আমরা বাজেটের বড় মাপের ঘাটতি থাকা সত্ত্বেও স্কলারশিপের 1 টাকাও কমায়নি। আমরা পাবলিকেশনের জন্য নিয়মিতভাবে পাবলিকেশনের খরচটা বিশ্ববিদ্যালয় তথ্য দিচ্ছি, নির্দিষ্ট ভালো মানের জার্নালে পাবলিকেশন করবার জন্য। সিস্টেম্যাটিকলি ভালো গবেষকদেরকে উৎসাহিত করছি বিভিন্ন অ্যাওয়ার্ডের মাধ্যমে এবং জাতীয় পর্যায়ের স্বীকৃতির মাধ্যমে। আমরা শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো বড় ভিত্তিতে রিসার্চ ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট টিম চালু করার চূড়ান্ত পর্যায়ে এখন আসছি, যেটি আমাদের আগে এই কনসেপ্টটা আমরা কোনো সময় কার্যকর করতে পারিনি। আলোচনা হয়েছে কিন্তু বাস্তবায়ন করতে পারিনি। আমরা বড় মাপের গবেষণা প্রকল্প পেয়েছি আন্তর্জাতিক ফান্ডিংয়ের। আমাদের এই মুহূর্তে 31টি বড় মাপের গবেষণা প্রকল্প চলছে, যেটি এর ফলাফলটা আপনি বুঝতে পারবেন আজ থেকে ঠিক 2 বছর পর ফলাফল বুঝতে পারবেন। তো সুতরাং আমরা আমাদের সীমিত পরিসরে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কারণেই ফলগুলো এসছে। কিন্তু যেটা আপনি বললেন যে এখনও অনেক পথ বাকি, সিলেবাসগুলোকে ওবির পুরো প্রক্রিয়াতে শেষ করতে পারিনি আমরা। যে ওবি যে সিলেবাস তৈরি করা, সেটি আমাদের বাংলাদেশ ন্যাশনাল যে একটা কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বলি আমরা, এই ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা পুরোপুরি এখনও ঢুকতে পারিনি। আমাদের অ্যাবাউট 55% বিভাগ এবং ইনস্টিটিউট মিলিয়ে আমরা ওই ওবি সিলেবাস তৈরি করছি। এটি সবচেয়ে আধুনিক আন্তর্জাতিক স্বীকৃত সিলেবাস তৈরি করার একটা পদ্ধতি, একটা ফরম্যাট। সেটি প্রায় আমরা 55 করেছি, আরও কিছু পদ বাকি আছে। ক্রমাগতভাবে কাজ করতে হবে। আইকিউসি, ইনস্টিটিউশনাল কোয়ালিফিকেশন সেল, এখন আমরা শক্তিশালী করেছি। আমাদের জানা মতে কোনো রকম রাজনৈতিক বিবেচনার বাইরে সবচেয়ে ভালো সাইটেশন যাদের আছে, আমাদের রিসার্চ সাইটেশন, সেটি বিবেচনা করে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন যিনি আইকিউএসির প্রধান, একটা ছোটো এক্সাম্পল দিচ্ছি, তিনি বাংলাদেশের সমাজবিজ্ঞানের সর্বোচ্চ সাইটেশনধারী গবেষক। আমাকে গুগল স্কলার সাইটেশনে তিনি সর্বোচ্চ গবেষণা সমাজবিজ্ঞানী। রেজাউল ইসলাম বিজনেস ফ্যাকাল্টি থেকে দেখলাম যে একটা পিএইচডি দেওয়া হয় এবং সবাইকে আইজি বিজ্ঞান বিষয় হয়েছে। এই বিতর্কিত পিএইচডির বিষয়ে কি সিদ্ধান্ত? এই ডিগ্রি রিভোক করা হয়েছে, একটা পূর্ণ তদন্ত হয়েছে, তদন্তের ভিত্তিতে ডিগ্রি রিভোক করা হয়েছে, এবং যারা ডিগ্রি দান প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন তাদের জন্য বর্তমানে তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং তদন্ত চলছে। একটা ডিগ্রি কি রিভোক করা হয়েছে না যারা যারা নিয়েছেন সবাই? ডিবিএ না, যাদের স্পেসিফিক অভিযোগ থাকতে হবে। ডিবিএটা একটা অত্যন্ত প্রতিষ্ঠিত সারা পৃথিবীব্যাপী শিক্ষা, জি জি জি, এবং অন্যগুলোর ক্ষেত্রে আমরা পুরো ডিগ্রি প্রোগ্রামটা রিভিউ করতে বলেছি। কিন্তু ডিগ্রিটার অনেকে যারা ভালো কাজ করেছেন তাদেরকে তো অবশ্যই মূল্যায়ন করছি আমরা, কিন্তু ডিগ্রিটা আরও যাতে কম্পিটিটিভ করা যায় সেটির জন্য আমরা একটা পরামর্শ
দেওয়ার জন্য একটা কমিটি করে দিয়েছি। বলা হয় যে আপনার এই 18 মাসে বা 17 মাসে একটি বিশেষ ছাত্র সংগঠনকে ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বিশ্ববিদ্যালয় জি। প্রশাসন। তাদের প্রতি পক্ষপাতিত্ব ছিল এই জি। বিষয়ে। জি, এই বিষয়টি নিয়ে কি বলবেন? আমি এর আগেও এটা দু একবার উত্তর দিয়েছি। আমরা একটা জনপরিসরে চাকরি করি, দায়িত্ব পালন করার চেষ্টা করছি উদয় হস্তে খেটে। আমাদের কিছু সমালোচক, কিছু নির্দয় এবং অসত্য অভিযোগকারী থাকবে, এটি আমরা মেনে নিই, এটা নিয়ে বিতর্কে কিছু নেই এবং তার এটি বলার পূর্ণ অধিকার তাদের আছে। আমি শুধু দুটো কথা পরিষ্কার বলবো, এর আগে বলেছি, এবার রিপিট করছি, যেহেতু এটি প্রথম আলোর মতো পত্রিকা, আমরা তাকে সম্মান করি, এই জন্য বলছি। আমার রাজনৈতিক সংশ্লেষ, দলীয় রাজনৈতিক সংশ্লেষ নাই, নয়কার না রস্যই। আমি এর আগেও বহুবার বলেছি, যে কোনো মহল থেকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, তারা মেহেরবানি করে এই আমলে একটা তথ্য বের করা কোনো কঠিন ব্যাপার না। আমার যদি কোনো রাজনৈতিক দলের সাথে কখনো কোনো সময় কোনো সংশ্লেষ বের করতে পারে, বিনীতভাবে আমাকে জানান। না হলে এই অসত্য বয়ানের যে চরিত্র হননের চেষ্টা, সেটি আমি ব্যক্তি হিসেবে তার উপর আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু এটি আমি ছেড়ে দিতে চাই মানুষের, সাধারণ মানুষের বিচারের উপর। শেষ। দ্বিতীয় পয়েন্টে বলি, আমাদের সময়ে একটা নির্বাচন হয়েছে, রাষ্ট্র নির্বাচন, যেটাতে আমরা আমাদের মানবিক কিছু ত্রুটি বিচ্যুতি ছাড়া, এবং সেটা আমরা সরাসরি বলেছি, গণনায় ভুল ছিল, দুটো ঠিক করে নিয়েছি ইত্যাদি, কোনো বড় মাপের ব্যত্যয় হয়েছে এরকম কোনো প্রমাণ ইন্ডিভিজুয়াল লেভেলে থার্ড পার্টি দিয়ে আমরা এটিকে পরীক্ষা করে দেখেছি। এবং সাংবাদিকরা আমাদেরকে সর্বত সহযোগিতা করেছেন। প্রত্যেকটা কেন্দ্রের ভেতরে সাংবাদিক ছিলেন 13 জন করে, এবং গণনার সময় সাংবাদিকদের একটা তীব্র উপস্থিতি ছিল। এবং প্রথম আলোর মতো পত্রিকা, তারা তাদের মতো করে তাদের আমাদের সবলতা দুর্বলতা পরিষ্কারভাবে রিপোর্ট করেছে। অতএব ওই ডাকসুর যদি বা হল সংসদ নির্বাচনে কোনো বড় মাপের দুর্বলতা যদি থাকতো, এবং যদি সাধারণ শিক্ষার্থীদের সন্দেহ থাকতো যে তাদের মতের প্রতিফলন হয়নি, বিশ্ববিদ্যালয় এখন যে ধরনের স্বাধীনতা শিক্ষার্থীদের আছে, তাতে তারা অবশ্যই মাঠে নেমে প্রতিবাদ করতে। এটির কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগই নেই। অতএব আমি, আমার বিবেকের কাছে পরিষ্কার যে আমি কখনো কোনো ছাত্র সংগঠনকে আলাদা করে কোনো সুবিধাও দিইনি, অসুবিধাও করিনি। এটির সাথে আমার একটা, এই প্রসঙ্গে আমি একটু ধন্যবাদও দিতে চাই, যে এই যে তুলনামূলকভাবে রক্তপাতহীন 1.5 বছর আমরা এরকম একটা অস্বাভাবিক ভলাটাইল এবং সংবেদনশীল একটা সময়েও যে কোনো বড় মাপের আমরা কোনো সংঘাতে জড়াইনি, তার জন্য আমি ছাত্র সংগঠনকে ধন্যবাদ দিই। তাদের সাথে কিন্তু আমার নিয়মিত যোগাযোগ আছে, বামপন্থী ছাত্র সংগঠন থেকে ডানপন্থী সবার সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে, এবং তাদের প্রতি আমি ধন্যবাদ জানাই। আমরা তো আপনার যে বিশেষ সংগঠনটার কথা বললাম, সেটা তো কমিটির সদস্যদের নামও জানি। এরকম একটা সংগঠন কি কমিটি আছে, কিন্তু কমিটির সদস্যদের নাম কেউ জানবে না, এরকম থাকা উচিত কিনা আপনার? প্রথম কথা হচ্ছে, আমরা ওই সময় হল প্রশাসনের, যেহেতু প্রশাসন কার্যত অচল ছিল, আমরা হলে যে শিক্ষার্থীরা ছিলেন তাদের সবার সাথে আমরা সুসম্পর্ক রেখেছি, এবং ওই সময়ে আমরা হলটিকে চালু করাই ছিল আমাদের প্রধান চেষ্টা। হল যদি চালু রাখতে না পারি, আমি শিক্ষা কার্যক্রম শুরু করতে পারছি না। শিক্ষা কার্যক্রম আমরা প্রথম 4 সপ্তাহের মধ্যেই চালু করতে পেরেছি, হলগুলো চালু করার কারণে। আমরা হলে গিয়েছি। ওই সময় তাদের রাজনৈতিক কী পরিচয় সে সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, আমার এখনও খুব ভালো ধারণা নেই তার রাজনৈতিক কী পরিচয়। আমি দেখেছি যে হলের ভেতরে নিয়ম মেনে তারা কাজ করছে কিনা, এবং নিয়ম মেনে তারা আমার হলটাকে মোটামুটি স্থিতিশীল রাখছে কিনা। প্রশ্নটা আসে যে না, ওই সময় তো ছাত্রদলকে হলে ঢুকতে দেওয়া হলো না, তাদের কমিটি করতে দেওয়া হলো না, নানা ধরনের বাধামুখী তাদেরকে ফেলা হলো। কিন্তু ছাত্রদল বললো আসলে ওরা ওই বিশেষ সংগঠনেরই সদস্য যারা এই কাজগুলো করছে, সাধারণ ছাত্রদের লেভেল প্লেইং ফিল্ড হলো। এটার আর্গুমেন্টটা তো পক্ষে বিপক্ষে অনেক রকম থাকবে। আপনি এটার জন্য সবচেয়ে ভালো যে পদ্ধতিটা হবে, যে এটা নিয়ে একটা বিশ্লেষণ হওয়া উচিত। যদি মনে করি যে কেউ এটা নিয়ে একটা একাডেমিক বিশ্লেষণ হতে পারে, একটা পলিটিক্যাল বিশ্লেষণ হতে পারে, আমার এটাতে আমি পূর্ণ সহযোগিতা করব। আমার পয়েন্টটা হচ্ছে যে এটা হল প্রশাসন, এবং পরবর্তীতে আমরা 11 মাসের প্রস্তুতি নিয়েছি, 11 মাস ধরে প্রস্তুতি নিয়েছি সবার সাথে কথা বলে এই নির্বাচনের জন্য। ওই সময় নির্বাচন যে কমিশন ছিল, আমাদের যে নির্বাচন পরিচালনার জন্য যে কমিটি এখানে গঠিত হয়েছিল, তাতে আমরা নিশ্চিত করেছি যে আমাদের
সব রকম রাজনৈতিক ঘরানার মানুষের কমিটিতে ছিল। এই জাতীয় মেজর অভিযোগ তাদের নজর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, এবং তারা যেসব ক্ষেত্রে প্রমাণ পেয়েছে আমার পরিষ্কার মনে আছে, আমি নিজে এগুলি সাইন করেছি, তারা কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। কিন্তু তারপরেও বড় পরিসরে যদি আপনি রাজনৈতিক বিশ্লেষণের পার্সপেক্টিভ থেকে, যেহেতু সামনে আমরা চেষ্টা করছি নির্বাচনগুলি নিয়মিত করতে, আমি এটাকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে দিতে চাই, যাতে এতে নিয়ে আর কোনো অস্পষ্টতা না থাকে। এটা আপনি অত্যন্ত ভ্যালিড একটা পয়েন্ট। আপনি যদি মনে করেন যে এই ব্যাপারটা নিয়ে আমাদের আরও একটু পিছনে খতিয়ে দেখা দরকার, ভবিষ্যতে যাতে রিপিট না হয়, আমি এটা নিয়ে যে কোনো বিবেচনাতে একটি একাডেমিক বিশ্লেষণ হওয়ার পক্ষে। লেজুর ভিত্তিটা কিন্তু একদম প্রকাশ্য রূপ জি, পেয়েছে জি। এবং জনসভায় গিয়ে দলীয় প্রচারেও ছাত্র ডাকসু নির্বাচনে তারা জি, যুক্ত হচ্ছে। জি। তো বিষয়টা কি দাঁড়ালো? জি। প্রথম কথা হচ্ছে, আমাকে যদি আপনি ব্যক্তিগত প্রসঙ্গ বলেন, ব্যক্তিগত প্রসঙ্গ হচ্ছে আমি মনে করি আমাদের দলীয় রাজনীতির যে খারাপ দিকটি, সেটি মূলত লেজুর ভিত্তির কারণে হয়। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমি মনে করি যে আমরা অনেক ভালো কাজ তুলনামূলকভাবে কম করতে পারছি এই বিভিন্ন দলকেন্দ্রিক রাজনীতির কারণে। এটা সত্যি, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এখন প্রসিজিওরালি আমরা একটা কমিটি করে দিয়েছিলাম এবং দেশ বরেণ্য মানুষদেরকে দিয়ে। সেই কমিটি বিভিন্ন কারণে হোক আমরা পুরোপুরি এখনো ফলাফলটা পাইনি। এর মধ্যে থেমে যাওয়ার একটা প্রধান কারণ হচ্ছে ডাকসু নির্বাচন কেন্দ্রিক যে ওই সময় যে তাদেরকে আয়োজনের সুযোগ করে দেওয়া। আমরা যদি দলীয় রাজনীতি সম্পূর্ণভাবে বন্ধ করতে হয়, আমার এটা সমঝোতার মাধ্যমে করতে হবে। এবং ঢাকা ইউনিভার্সিটি এখন যে আমার কালচার, সেটা আরও শক্তিশালী হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তাতে একটি সামাজিক ধরনের চুক্তি দরকার। সেই চুক্তির অংশ হিসাবে আমরা একটা আলাদা কমিটিও করে দিয়েছিলাম, এবং এক্ষেত্রে এটা আমরা আমাদের আব্দুল্লাহ আল মামুন, প্রফেসর আব্দুল্লাহ আল মামুনকে দায়িত্ব দিয়েছিলাম। পরবর্তীতে আরেকটা কমিটি একটা সামাজিক চুক্তির আকারে আনা, যে ঠিক আছে আমরা দলীয় রাজনীতি যদি সংসদে আমরা যদি পুরোপুরি বাদ না দিতে পারি, তাহলে কতটুক তার সীমারেখা হবে আমাদের ক্যাম্পাস পর্যায়ে। আমি মনে করি যে এই আলোচনাটা জিয়ে রাখা একান্ত দরকার। সেটি ডাকসুর মাধ্যমে হতে পারে, ডাকসুর বাইরে হতে পারে, ডাকসুকে এবং বাইরে দুটিকে মিলিয়ে একসাথে করা হতে পারে। একটা সামাজিক চুক্তি দরকার, এটা শুধুমাত্র প্রশাসনিক পদক্ষেপে করা সম্ভব না। এটা আমি সামাজিক চুক্তি এখন আর অবশ্যই পরিষ্কার দরকার, বুঝতে পারছি। কিন্তু জি, যারা লেজুর ভিত্তিক রাজনীতির বন্ধের দাবি তুলেছিলেন, জি, তারাই একটা সময় দেখা গেল এই দাবিটা আর তুলছেন না ডাকসু নির্বাচনের পরে। জি। তাহলে কি আর আশা করেন যে এই ধরনের একটা সামাজিক চুক্তি আর সামাজিক চুক্তির উদ্যোগটা জিয়ে রাখা প্রয়োজন। আমার কিন্তু একটা কমিটি এখনো আছে, আর এটা আমি শুধু যেটা আমার প্রথম থেকে এখনের পার্থক্য ছিল একটা, প্রথম দিকটাতে যখন আমরা একটা আপৎকালীন পরিস্থিতি মোকাবেলা করছিলাম, তখন এটা প্রশাসনিক সিদ্ধান্তে করা সম্ভব এরকম একটা ধারণা আমাদের ছিল। পরবর্তীতে যখন আরও গণতান্ত্রিক প্রক্রিয়া আর একটু তুলনামূলক বিকশিত হলো, তার ভালো মন্দ মিলিয়েই, তখন আমরা দেখলাম যে এটি আসলে বড় একদম ঐক্যমত না হলেও একটা মোটামুটি ফাংশনাল পর্যায়ে সমঝোতা দরকার, একটা একটা ফাংশনাল একরকম এগ্রিমেন্ট দরকার। সেই কাজটি করবার একটা বাহন হতে পারে, আমরা তখন হল প্রভোস্ট কমিটির মাধ্যমে চেষ্টা করছিলাম। এই উদ্যোগটুক জিয়ে রাখা দরকার, এটি আমার একটি অসমাপ্ত কাজ, আমি মনে করি এটা চালানো দরকার। জি। স্যার, অনেকে আপনাকে 32 পৃষ্ঠার ভিসি বলে ব্যঙ্গ করে বা জি। সার্কাজম করে, জি। এটা আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে, আমি বিভিন্ন পরিসরে কিছু কাজকর্ম করার সুযোগ পেয়েছি, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, সরকার, বেসরকার, আধা সরকার, জাতীয়, আন্তর্জাতিক, জাতিসংঘ। আমি এই কাজগুলোকে আনন্দের সাথে করেছি, যখন যেটা সুযোগ আমার কাছে এসে করেছি। তাতে সিভি কিছু বড় হয়েছে, তো সত্যি, কারণ আমি একরকম কাজ করিনি, বিভিন্ন রকম সিভিল সার্ভিস সহ বিভিন্ন রকম কাজ করেছি। সুতরাং এটাকে আমি একরকম একভাবে দেখি যে এটা একরকম কমপ্লিমেন্ট আকারেও দেখি, আবার এভাবেও দেখি যে মানুষের এক্সপেকটেশন বেশি, যে এনআরসিবি যেহেতু তুলনামূলকভাবে ভারী, নিশ্চয়ই তিনি বড় কিছু করবেন। আমি হয়তো অনেক ক্ষেত্রে পুরো এক্সপেকটেশনের সাথে ব্যক্তি হিসেবে তিনি যদি আশা করছেন আমি হয়তো অতটুকু করতে পারিনি, সেটাও হতে পারে। তো আমি এটাকে ভালোভাবেই নিই, পজিটিভলি নিই। জি, শেখ মুজিবুর রহমান হল নামে যে হলটা জি, আছে, সেই হলের নাম পরিবর্তন আমরা দেখছি, তবে আমি ছাত্র ছিলাম। জি। আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন এই নামটা কি পরিবর্তন হয়ে এটা হওয়া উচিত? আচ্ছা, প্রথম কথা হচ্ছে প্রসিডিওরটা একটু বলি। প্রসিডিওর হচ্ছে নাম পরিবর্তনের আলটিমেট অথরিটি হচ্ছে সিনেট। এই ক্ষেত্রে যেটা হয়েছে যে হল সংসদ থেকে একটা প্রস্তাবনা এসছে, সেই প্রস্তাবনা হল প্রশাসন এন্ডোর্স করেছেন, তারপরে ডাকসু এন্ডোর্স করেছেন। এরা প্রত্যেকের স্ট্যাটুটরি এবং লেজিটিমেট বডি। এন্ডোর্স করার পরে
এটা এসএমটি হয়ে সিনিয়র ম্যানেজমেন্ট টিম হয়ে আমাদের সিন্ডিকেটে বিস্তারিত আলোচনা হয়েছে এবং তার ভালো মন্দ সব রকম দিকে ফুটে উঠেছে। সিন্ডিকেটে আলোচনা যেহেতু কনফিডেন্সিয়ালি ব্যাপার আছে, আমি ওটার স্পেসিফিক পয়েন্টে যাব না, কিন্তু তার ভালো মন্দ সবই আলোচনা হয়েছে। এই ভালো মন্দ পুরো আলোচনাটি, তার পক্ষের যুক্তি বিপক্ষের যুক্তি সম্ভাব্য কী হতে পারে, এই পুরো আলোচনাটি সেনেটে প্রেরণ করা হয়েছে, যেহেতু তারা উপযুক্ত কর্তৃপক্ষ, হচ্ছে প্রসিডিউরাল পার্ট। আমি ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধের সমস্ত অগ্রনায়কদের ব্যক্তিগত পর্যায়ের স্বীকৃতিকে আমি পরিপূর্ণ শ্রদ্ধা করি। যে রাষ্ট্রীয় পর্যায়ে এটা হয়নি, কিন্তু রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সেটা আছে, হিলিং অ্যান্ড রিকনসিলিয়েশন নানা নামে আছে রিকনসিলিয়েশনটা। বিশ্ববিদ্যালয়ে কি রিকনসিলিয়েশনটা কতটুকু, কোন পর্যায়ে? আমি খুব বিনীত হয়ে কথা বলি, এবং আপনি কথা তুলেছেন ভালো হলো, আমি কথা ভুলে যাচ্ছিলাম, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি। একদম এই শব্দটা ব্যবহার করেই আমরা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছি। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি প্রাথমিক যে কাজ, তার ৩ নম্বর ধারাতে কথা পরিষ্কার বলে দেওয়া আছে যে যেখানে সুযোগ আছে পারস্পরিক আলোচনার ভিত্তিতে রিকনসিলিয়েশনের চেষ্টা করা, বিরোধ নিষ্পত্তি এবং সহজীকরণ, এটা বাংলা করা হয়েছে এভাবে, চেষ্টা করা তার একদম ম্যান্ডেটের দায়িত্ব। এই ক্ষেত্রে কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির অনেকগুলো ক্ষেত্রেই, আমাদের প্রায় 32টি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি চলছে, অনেকগুলো ক্ষেত্রে, স্পেসিফিক সংখ্যা আমি আপনাকে পরে বলতে পারবো, এই মুহূর্তে মনে পড়ছে না, অনেকগুলো ক্ষেত্রে কিন্তু তারা আসলেই বিরোধ নিষ্পত্তি করেছে এবং ওটা বিভাগ পর্যায়ে সমঝোতা হয়ে করে দেওয়া হয়েছে। যেগুলো খুব জটিল ধরনের কেস, আইনি ইমপ্লিকেশন আছে, সেগুলোর জন্য সিন্ডিকেটের মাধ্যমে পূর্ণ তদন্ত কমিটিতে গেছে। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির মাধ্যমে কিন্তু রিকনসিলিয়েশনের সংখ্যা আমার ধারণা এটলিস্ট 30%। আমার যদি এক্স্যাক্ট হিসাবটা আপনাকে পরে বলতে পারবো, কিন্তু আমার জাস্ট এই মুহূর্তে অন টপ অফ মাই হেড আমার ধারণা যে এটা 30% মতো কেসে আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির মাধ্যমে রিকনসিলিয়েশন হয়েছে। রিকনসিলিয়েশন প্রয়োজন। শেষ প্রশ্ন করব, তার আগে আপনি কিছু যোগ করতে চান কিনা, যেটা আপনার প্রশ্নের বাইরে, আমার প্রশ্নের জি বাইরে? জি, আমি একটু কৃতজ্ঞতা জানাতে চাই। আমি একটা খুব কঠিন সময় দায়িত্ব নিয়েছিলাম, এবং মূলত আমাদেরকে এই জুলাই আন্দোলনের যারা সম্মুখ সারির ওই সময়কার শিক্ষার্থীরা, তারাই আমাকে এখানে এনেছিলেন। আমার যেহেতু দলীয় রাজনীতির সংস্রব নেই, তারা এনেছিলেন দেখেই আমি দায়িত্বটা নিয়েছিলাম, এবং খুব ভয়ে ভয়ে দায়িত্বটা নিয়েছিলাম। আমি আল্লাহকে স্মরণ করেছি এবং দায়িত্ব পালন করার চেষ্টা করেছি, কিছু ভুল করেছি, কিছু শুদ্ধ করেছি। একটা পর্যায়ে ইউনিভার্সিটি এসছে, সবাইকে নিলে আমি আনন্দের সাথে বিদায় নিচ্ছি, এবং আমি খুব আশা করি যে যে গভীর মমতা আমার মতো ক্ষুদ্র মানুষ সারা দেশব্যাপী পেয়েছে, এবং এটা আমার কিছুকে অবিশ্বাস্য মনে হয় যে আমি তো একটা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং একজন প্রশাসক, কিন্তু দেশব্যাপী দুর্গম এলাকাতে মানুষ আমাকে চিনতে পারে এবং বুকে জড়িয়ে ধরে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই দায়িত্বটুক আমাকে অনেক কিছু দিয়েছে এবং মানুষের গভীর ভালোবাসা পেয়েছে। আমি এটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যারা আমার সাথে এই পর্যায়ে ছিলেন, প্রত্যেকের প্রতি। জি, আমি আশা করছি তাই। জি, আমি জাস্ট বিভাগে ফেরত যাচ্ছি এখন। আমার উন্নয়ন অধ্যয়ন বিভাগে আমার যে অধ্যাপনা, টেকনিক্যাল ভাষায় বলে আমি বলি গ্রেড 1 অধ্যাপক পদে ফেরত যাওয়া, আমি সেটা যাচ্ছি, আমি শিক্ষকতা ফেরত যাচ্ছি। আমি কিছু রেস্ট নিতে চাই, একটু রিসার্চ আবার শক্ত করে করতে চাই। আমি যে শিক্ষক ছিলাম মাঝে মাঝে ভুলে যাচ্ছিলাম, সেটি নিজেকে মনে করিয়ে দিতে চাই। ওই বলয়টা তৈরি হওয়ার পরে একটু বড় পরিসরে কিছু কাজ করতে চাই। এরপরে হয়তো 1 মাস 2 মাস 3 মাস যখন কেনা সুযোগ যদি আমার কাছে আসে, একটু বড় পরিসরে, একটু লেস স্ট্রেসফুল, কিন্তু আর একটু বড়, একটু জাতীয় পরিসরে যদি কিছু করার সুযোগ থাকে শিক্ষাক্ষেত্রে, আমি খুব আনন্দের সাথে সেই কাজ শুরু করতে চাই। যদি কোনো সুযোগ আমি পাই, আমি এটা খুব আনন্দের সাথে, আমাকে যদি আল্লাহ সুযোগ দেন, আমি সেটা গ্রহণ করব, যে কোনো মহল থেকে।